এই টিউটোরিয়ালে আমরা জানবো জাভাস্ক্রিপ্টের সবচেয়ে ইম্পর্টেন্ট কোর বিল্ডিং ব্লকসের একটা, সেটা হচ্ছে ফাংশন নিয়ে। ফাংশন শব্দের অর্থ কি? কাজ, ফাংশনালিটি মানে কি কি করতে পারে সেই জিনিসটা। সো জাভাস্ক্রিপ্টকে বলা হয় একটা ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে জাভাস্ক্রিপ্টে সব কিছুই ফাংশন দিয়ে কল্পনা করা হয়, বিভিন্ন কাজকে ফাংশন আকারে চিন্তা করা হয়, ঠিক আছে? সো এই জাভাস্ক্রিপ্ট ফাংশনের ডেফিনেশনটা দেখি আমরা। এ জাভাস্ক্রিপ্ট ফাংশন ইজ এ ব্লক অফ কোড ডিজাইন টু পারফর্ম এ পার্টিকুলার টাস্ক, যেটা আমি বললাম। এ জাভাস্ক্রিপ্ট ফাংশন ইজ এক্সিকিউটেড হোয়েন সামথিং ইনভোকস ইট অর কলস ইট। ওকে, যেমন দেখেন এখানে আমাদের একটা ফাংশন আছে। ফাংশনের সিনট্যাক্স হচ্ছে প্রথমে ফাংশন কিওয়ার্ড লিখতে হয়। কালারটা নীল, মানে এই কালারটা জাভাস্ক্রিপ্ট চেনে, মানে এই ফাংশন শব্দটা জাভাস্ক্রিপ্ট চেনে, এটা আমাদের দেওয়া নাম না। প্রথমে লিখতে হবে ফাংশন, যেভাবে আমরা কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সময় লেট বা ভার্ট দিই, সেরকম ফাংশন ডিক্লেয়ার করার সময় আমরা শুরু করব ফাংশন শব্দটা দিয়ে, একটা স্পেস দিব, তারপরে আমরা ফাংশনের নিজেদের মতো একটা নাম দিব। হ্যাঁ, যেমন এখানে নাম দিয়েছে মাই ফাংশন। আচ্ছা, এরপরে একটা ফার্স্ট ব্র্যাকেট হবে। হ্যাঁ, সেই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা এই ফাংশনের প্যারামিটার দিব, ঠিক আছে? এই যে জিনিসগুলো পাঠানো হয়েছে P1 এবং P2, হ্যাঁ, এগুলোকে বলা হয় প্যারামিটার। হ্যাঁ, যেমন ধরেন আপনি একটা ফাংশন লিখেছেন, ধরেন সেই ফাংশনটার নাম হচ্ছে স্মাইল। হ্যাঁ, তো স্মাইল যে কাজটা, সেই স্মাইল কাজটাকে যদি আমরা ভাঙি, তাহলে হাসা আসলে হাসা না বলে আমি স্লিপ উদাহরণ দিই, ধরেন ঘুমানো। হ্যাঁ, তো ধরেন, আচ্ছা আমি এভাবে একটু এক্সাম্পল দিই আপনাদেরকে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ফাংশন স্লিপ, হ্যাঁ, আমি একটা ফাংশন এইভাবে লিখতে হয়। এই একটা ব্র্যাকেট শুরু করলাম, শেষ করলাম, এবং এর ভিতরে আমরা কাজের ডেসক্রিপশনটা লিখব। হ্যাঁ, তো এই যে জায়গাটা, এটা এখানে ফাঁকা আছে, মানে এর কোনো প্যারামিটার বা বৈশিষ্ট্য সে নেয়নি। হ্যাঁ, তো এই যে ফাংশনটা, এই ফাংশনটাকে বলা হয় ফাংশন স্কোপ, মানে এর ভিতরে যখন আমরা ঢুকেছি, এর দুনিয়া একদম টোটালি আলাদা সবসময়। হ্যাঁ, সো এই যে ফাংশন স্কোপের ভিতরে আমরা আমাদের মতো করে কাজ করব, সেটা বাইরে কোনো ইম্প্যাক্ট করবে না। সো এই যে ফাংশনের ভিতরে আমরা কাজ করব, স্লিপ ফাংশনটাকে যদি আমরা ভাঙি, তাহলে আমরা কি করতে পারি? ধরেন এই জায়গাটাতে আমি console.log দিয়ে আপনাদেরকে বোঝাই, যে ধরেন লিখছি যে জসিম ইজ স্লিপিং ফ্রম ধরেন 10 PM, ধরেন এরকম কিছু একটা আমি লিখেছি, খুবই ফানি, বাট ধরেন এই লেখাটাই আমি লিখেছি। তো এই ফাংশনটা যখন আমি লিখছি, তখন সে কিন্তু আমার স্ক্রিনে কোনো কিছু প্রিন্টও করবে না, বা এই console.logটা আমি দেখতেও পাবো না, কারণ এই ফাংশনটা আমি ডিক্লেয়ার করেছি বা ডিফাইন করেছি। ফাংশনের ক্ষেত্রে বলা হয় ডিফাইন করা। সো ফাংশনটা আমি ডিফাইন করেছি, যেভাবে আমরা লেট এক্স এটা লিখে দিলে কি কিছু হয়? কিছু তো হয় না। সো ওইরকমই একটা জিনিস, যে ফাংশনটার আমি একটা প্রোটোটাইপ লিখেছি, একটা কাঠামো বানিয়েছি, যে এই ফাংশনটা এরকম কাজ করবে আর কি, সে শুধু এটা প্রিন্ট করবে। এই ফাংশনটাকে কাজ করানোটা প্রোগ্রামারের হাতে থাকে। অ্যাপ্লিকেশনের যে কোনো জায়গায় এই ফাংশন লিখে রেখে আমরা জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামের যে কোনো জায়গায় সেই ফাংশনটাকে ডেকে আনতে পারি। হ্যাঁ, সো আমরা ধরেন বিভিন্ন কাজ কারবার করব, ধরেন আমি এখানে কিছু অন্যান্য কাজ কারবার করব, ধরেন লিখলাম console.log, হ্যাঁ, সেখানে লিখলাম মাই নেম ইজ জসিম। এটা যদি আমরা আউটপুট দেখি, তাহলে আমাদের কি আসবে স্ক্রিনে? মাই নেম ইজ জসিম। ফাংশনের কিন্তু এই কথার কিন্তু কোনো কিছুই আসে নাই, দেখতেই পাচ্ছেন। এখন আমরা যদি এই জায়গাটাতে এইবার এই স্লিপ ফাংশনটাকে কল করে দেই, ডাকার নিয়ম হচ্ছে এই ফাংশনটাকে এইভাবে দিতে হবে, ঠিক আছে? সো এটা একটা স্টেটমেন্ট, যার কারণে সেমিকলন দিয়ে শেষ করলাম। স্লিপ ফাংশনটাকে আমি ডেকে আনলাম। যখনই আমি ডেকে আনলাম, এটাকে বলা হয় ফাংশন কল। সো এইবার এই ফাংশনটার কাছে সে চলে যাবে জাভাস্ক্রিপ্ট, এবং সেটাকে সে কল করে ডেকে আনবে মানে সেটাকে এক্সিকিউট করবে। সে তখন এই ফাংশনের মধ্যে ঢুকে দেখবে আমাকে কি করতে হবে? এইটা প্রিন্ট করতে হবে, তখন সে এইটা প্রিন্ট করে দিবে। সো এখন যদি আমরা এখানে আসি, তাহলে আমরা এটা দেখতে পারবো। হ্যাঁ, সো বুঝতেই পারছেন। এবং একইভাবে ধরেন আমি এই console.logটা উপরে দিয়ে দিলাম, তাহলে মাই নেম ইজ জসিম আগে হবে, তারপরে জসিম ইজ স্লিপিং ফ্রম 10 PM হবে। এই যে, ঠিক আছে, এই হচ্ছে কথা। সো এবং এই একই কাজ কিন্তু এখানেও হচ্ছিল, ঠিক আছে? কিন্তু যদি আমি এই জিনিসটাকে, বা ধরেন এই যে স্লিপটা আছে, হ্যাঁ, সেই স্লিপটাকে আমি উপরে তুলে দিলাম। হ্যাঁ, তাহলে বাই দ্য ওয়ে আপনারা মনে করতে পারেন যে আমি কিভাবে লাইনটাকে উপরে তুললাম। এটা VS কোডের শর্টকাট। আমি অল্টার চাপ দিয়ে, আপনারা যে লাইনটাকে উপরে নিতে চান সেই লাইনে গিয়ে অল্টার চেপে ধরে অ্যারো বাটন উপরে দিলে উপরে উঠে যাবে, লাইনটা নিচে দিলে নিচে চলে আসবে, সিম্পল।
সো এনিওয়েজ একটা ট্রিক বলে দিলাম আর কি। সো স্লিপ ফাংশনটাকে আমি এখানে কল করেছি, সো তাহলে এখন জসিম ইজ স্লিপিং ফ্রম 10 PM এটা আগে প্রিন্ট হবে, তারপরে মাই নেম ইজ জসিম প্রিন্ট হবে। ঠিক আছে, সো এই হচ্ছে ফাংশনের বেসিক বলে দিলাম আমি। এখন এই যে P1 P2, হ্যাঁ, এখানে এই কথাগুলো এখানে বলা আছে। সো এই যে এখানে এখন ধরেন জসিম ইজ স্লিপিং ফ্রম 10 PM, এখন এই যে ফাংশনটা আমি লিখেছি, এই ফাংশনটা কিন্তু আমি একবার না, চাইলে আমি মাল্টিপল টাইম কল করতে পারি। হ্যাঁ, সো এই যে মাল্টিপল টাইম আমি কল করব, এখন আমাকে সবসময় জসিম, আমার তো এমনও হতে পারে রহিম, করিম, সবাই তো স্লিপ করে। হ্যাঁ, সো আমি একটা কমন ফাংশন কাঠামো বানাতে চাই, একটা কাজের কাঠামো বানাতে চাই, যেটাকে আসলে আমি বাইরে থেকে বলতে পারবো যে তুমি এই ফাংশনটা তুমি জসিমের জন্য রান করো, এই ফাংশনটা তুমি করিমের জন্য রান করো, এটা আমি বলে দিতে পারবো। সো আমার এখানে ভ্যারিয়েবল কোনটা, তাহলে আমার যদি এটাকে আমি জেনেরিক বানাতে চাই, যে না এই ফাংশনটা যেন সমস্ত মানুষের জন্যই তার নাম দিয়ে প্রিন্ট করতে পারি, এবং বাইরে থেকে আমি নামটা যেন কল করার সময় পাস করতে পারি। হ্যাঁ, সেই পাস করার বুদ্ধিটাই হচ্ছে প্যারামিটার। সেটা হচ্ছে যদি আমি ধরেন এখানে এরকম করে দিতে পারতাম, এইখানে আমি নামটা ধরেন প্যারামিটারে পাঠিয়ে দিতে পারতাম, এবং তারপরে ধরেন আমি আরও 3বার কল করলাম, একবার রহিম দিয়ে কল করলাম, একবার করিম দিয়ে কল করলাম। এখন কিন্তু আমার 3বার কল হয়েছে, আমি এই লাইনটা মুছে দিচ্ছি, এই 3বারই কিন্তু জসিম ইজ স্লিপিং ফ্রম 10 PM আসবে। দেখি আমরা যদি এখন ব্রাউজারে চলে যাই, জসিম ইজ স্লিপিং ফ্রম 10 PM, বিকজ আমি যাই পাঠাই না কেন সে তো কিছু রিসিভই করে না, সে সবসময় প্রিন্ট করে জসিম। আমরা যেটা পাঠাচ্ছি সেই জিনিসটা আমরা এখানে রিসিভ করতে পারি এই ফাংশনের মধ্যে, কারণ কি এই ফাংশনটা যখন কল করা হয়েছে এই ব্র্যাকেটের মধ্যে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে জসিম, সেটাকে আমি কি দিয়ে রিসিভ করব, সেটা আমি একটা ভ্যারিয়েবল, যেভাবে আমরা লেট এক্স দেই, ওয়াই দেই, এরকম দেই না, এখানে আমি চাইলে এভাবে ভ্যারিয়েবলের একটা নিজের মতো নাম দিতে পারি। এটা কিন্তু আপনার দেয়া নাম, আপনি এটা দিতে পারেন যে হিউম্যান, এটাও দিতে পারেন, আপনার যা খুশি। তো আমি এটাকে ধরেন নাম দিলাম নেম, তাহলে আমি এখন এই জসিমের জায়গায় এই নেমটা বলে দিতে পারি। সো আমরা তাহলে কি করতে পারি, নেম আমরা জানি প্লাস করে দিতে পারি আমরা, তাহলেই যুক্ত হয়ে যাবে। সো নেম এটা একটা স্ট্রিং, তার সাথে প্লাস করে একটা স্পেস ইজ স্লিপিং, তার মানে আমরা এখন এই জিনিসটাকে ডায়নামিক করে ফেললাম। এখন কি হবে, আমি স্লিপ ফাংশনটাকে রিইউজ করতে পারবো। একবারই ফাংশন লিখে রেখেছি, কিন্তু আমি কল করার সময় আমার কলিং মেকানিজমের উপরে আমি ইচ্ছা মতো ডাক দিব, জসিম স্লিপকে জসিম দিয়ে কল করব এক জায়গায়, রহিম দিয়ে কল করব, করিম দিয়ে কল করব, বাট ফাংশনটা কিন্তু এটাকে বলা হয় জেনেরিক কাঠামো, মানে এটা ফাংশনের একটা কমন কাঠামো, যে কাঠামোকে ব্যবহার করে আমরা বাইরে থেকে ভ্যারিয়েবল পাঠাতে পারছি, এবং ফাংশন সেটাকে রিসিভ করে তার এটাকে, এই নেম যেটা, এটা হচ্ছে তার লোকাল ভ্যারিয়েবল। হ্যাঁ, এই ফাংশনের মধ্যেই শুধুমাত্র এই নেমের কাজ কারবার আছে। আমরা যদি এই নেমটা console.log নেম করি, এখন যদি আমরা আউটপুট দেখি তাহলে এখানটায় ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। বাই দ্য ওয়ে, এটা নেম বলে এটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, কারণ নেম জিনিসটার একটু অন্য মিনিং আছে। আমি এটাকে একটা কাজ করি, ভ্যারিয়েবলটাকে একটু রিনেম করি। হ্যাঁ, ধরেন এটার নাম দিলাম নেমস, ঠিক আছে, নেমস। তাহলে দেখেন রেফারেন্স এরর, নেমস ইজ নট ডিফাইন্ড। কেন নেম এরর না, এটা আমরা পরে জানতে পারবো। সো তাহলে কি বোঝা গেল, যে এইটা শুধুমাত্র এই ফাংশনের মধ্যেই কিন্তু স্কোপড, সীমাবদ্ধ, ফাংশনের নিজের ইউজ করার মতো ভ্যারিয়েবল এই প্যারামিটারগুলো। সো আমি একটা ওভারভিউ আপনাদের দিয়ে দিলাম, এবার তাদের কথাগুলো শুনি। এ জাভাস্ক্রিপ্ট ফাংশন ইজ ডিফাইন্ড উইথ ফাংশন কিওয়ার্ড ফলোড বাই নেম ফলোড বাই প্যারান্থেসিস। এগুলো কথাবার্তা তারা বলছে, যেগুলো আমি বাংলায় বললাম। তারপরে ফাংশন প্যারামিটার্স আর লিস্টেড ইনসাইড দ্য প্যারান্থিসিস। এই যে প্যারান্থিস ফাংশনের যে এই যে প্যারান্থিসিসটা আছে, এটাকে বলা হয় প্যারান্থিসিস, ফার্স্ট ব্র্যাকেট। তার মধ্যে আমরা একটা না, চাইলে এরকম মাল্টিপল প্যারামিটার দিতে পারি। যেমন জসিম ইজ স্লিপিং ফ্রম, এই যে সময়টা, আমরা চাইলে এই সময়টাও ভ্যারিয়েবল আকারে নিতে পারি। যেমন ধরেন আমি এখানে এটাকে আমি নেমই করে দিচ্ছি আপাতত, কারণ এর ভিতরে এটার অ্যাক্সেস আছে। সো আমি এখানে চাইলে মাল্টিপল প্যারামিটার নিতে পারি। আমার এই 10 PM-টাও তো আসলে ভ্যারিয়েবল, মানুষ ভ্যারি করবে। সো আমি এটাকেও তাহলে চাইলে আমি ভ্যারিয়েবল হিসাবে নিতে পারি। সো আমি এটার নাম দিলাম ধরেন টাইম। হ্যাঁ, সো আমি তাহলে স্লিপিং ফ্রম এখানে 10 PM এর জায়গায় আমি তাহলে এখানে আরেকটা প্লাস দিয়ে আমি এখানে দিয়ে দিলাম টাইম, ঠিক আছে। এবং এই জায়গাটাতে আমি তাহলে এখন কমা দিয়ে আমাকে তাহলে পাঠাতে হবে, রাইট। সো আমি তাহলে এখন কি করব, এখানে তাহলে টাইম দিব একটা। সো ধরেন আমি এখানে দিলাম, জসিমের ক্ষেত্রে দিলাম 10 PM, রহিমের ক্ষেত্রে দিলাম 11 PM, এবং করিমের ক্ষেত্রে দিলাম 12 PM, ঠিক আছে। সেভ দিলাম, দেখেন
এক একটা আলাদা আলাদা। সো আমরা তাহলে এরকম অসংখ্য প্যারামিটার পাঠিয়ে পাঠিয়ে বাইরে থেকে আসলে সোজা কথা আমি ইনস্ট্রাকশন দেওয়ার সময়, কল করার সময়, ডাকার সময় আমি বলে দিব কার জন্য ডাকছি, বাট ফাংশনটা কিন্তু একবারই লিখেছি। এটাই বলা হয় ফাংশনাল প্রোগ্রামিং কনসেপ্ট, এটাই হচ্ছে ফাংশনাল ইউনিটও বলা হয়। সো আশা করি এটুকু বোঝাতে পেরেছি, ওভারভিউ একটা। তারপরে বলেছি ইনসাইট। আচ্ছা, ফাংশন আর্গুমেন্টস আর দ্য ভ্যালুজ রিসিভড বাই দ্য ফাংশন ওয়েন ইট ইজ ইনভোকড। খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা যে আপনাদেরকে বলি, আর্গুমেন্ট এবং প্যারামিটার, এটা নিয়ে ইন্টারভিউতে কোশ্চেন করা হয় যে প্যারামিটার কি, আর্গুমেন্ট কি। হ্যাঁ, এই যে জিনিসগুলো পাঠানো হচ্ছে, নেম, টাইম, হ্যাঁ, এই যে নেম শব্দটা, টাইম, এইগুলো হচ্ছে প্যারামিটার এই ফাংশনের। আর যে ভ্যালুগুলো মানে এই নেমের যে ভ্যালুগুলো দেওয়া হচ্ছে কল করার সময়, সেগুলো হচ্ছে আর্গুমেন্ট। ঠিক আছে, সেটাই এখানে বলা আছে, দ্য ফাংশন আর্গুমেন্টস আর দ্য ভ্যালুজ রিসিভড বাই দ্য ফাংশন when it is invoked. Inside the function, the arguments behave as local variables. Inside the function, the arguments behave as local variables. Most of the ক্ষেত্রে আর্গুমেন্টস প্যারামিটারকে একরকম বলা হলেও আসলে দুটো এক জিনিস না। আর্গুমেন্ট হচ্ছে স্পেসিফিক টু, যেটা বললাম যে আর্গুমেন্টস হচ্ছে ভ্যালুগুলো যেগুলো আমি পাঠাচ্ছি ভ্যালু হিসাবে, আর এই যে নাম, টাইম, এই যে ভ্যারিয়েবলগুলো, এগুলো হচ্ছে এক্স্যাক্টলি দ্য প্যারামিটার, এটা মনে রাখবেন। আচ্ছা, ফাংশন ইনভোকেশন। আচ্ছা, ফাংশন কল যেটা বললাম আমি, সেটাকে ইনভোকেশনও বলা হয়। ঠিক আছে, এই জার্গনগুলো মনে রাখবেন। দ্য কোড ইনসাইড দ্য ফাংশন উইল এক্সিকিউট ওয়েন সামথিং কলস দ্য ফাংশন, যেটা আমি অলরেডি বলে ফেলেছি। আচ্ছা, এবং এই কল বিভিন্নভাবে হতে পারে। ফাংশন কল অটোমেটিক্যালিও হতে পারে, নিজেই নিজেকে কল করতে পারে, সেটা আমরা আস্তে আস্তে জানবো। নিজে থেকে আমরা প্রোগ্রামাররা কল করাতে পারি, সেটা একটা হতে পারে। অথবা when an event occurs, যখন কোনো একটা ঘটনা ঘটে তখনও সেটা হতে পারে। যেমন ইউজার কোনো একটা বাটনে ক্লিক করলো, তখন একটা ফাংশন কল হবে, এভাবেও হতে পারে। আরও বিভিন্ন ওয়েতে ফাংশন কল হতে পারে। দিস আর জাস্ট এক্সাম্পলস। সো ইউ উইল লার্ন মোর অ্যাবাউট ফাংশন ইনভোকেশন ল্যাটার ইন দিস টিউটোরিয়াল। সো আমরা ফাংশন সম্পর্কে একটা ডেডিকেটেড অংশ নিয়ে আমরা এরপরে আরও ডিটেল জানবো। আচ্ছা, এবার আসি ফাংশনের রিটার্ন নিয়ে। এটা কিন্তু আমাদের ওভারভিউ জানছি আমরা ফাংশনের বেসিক। When JavaScript reaches a return statement, the function will stop executing. ঠিক আছে, এবার আসি। দেখেন, এই যে আমাদের ফাংশনটা ছিল, সেই ফাংশনে কিন্তু কোনো কিছু রিটার্ন বলে কোনো কিছু নাই, কিন্তু আমরা চাইলে কোনো একটা ফাংশন থেকে রিটার্ন করতে পারি কিছু একটা। দেখেন, রিটার্ন একটা কিওয়ার্ড, কালার চেঞ্জ হয়ে গেছে। সো রিটার্ন করার সময় আমি যে কোনো কিছু একটা রিটার্ন করতে পারি, 5, 6, যে কোনো ভ্যালু, যা খুশি রিটার্ন করতে পারি। সো এখানে কি বলছে, when JavaScript returns a statement, the function will stop executing. মানে রিটার্ন হচ্ছে লাস্ট জিনিস, রিটার্নের পরে কিছু থাকলে ওটা জাভাস্ক্রিপ্ট চিনবে না, এখান থেকেই সেই ফাংশন থেকে বের হয়ে আসবে। যেমন যখন রিটার্ন ছিল না, তখন সেই console.log, হ্যাঁ, এটা সে দিয়েছে এবং এখান থেকে কিন্তু সে বের হয়ে এসছে, ফাংশন থেকে বের হয়ে চলে এসছে। তারপরে ফাংশন যেখানে কল হয়েছিল, যেমন ধরেন এখানে console.log, ধরেন এখানে কিছু একটা আছে console.log4, এবং ধরেন আমি এটাকে কমিয়ে দিলাম, ধরেন এটা কমেন্ট আউট করে দিলাম, এবং এখানে শুধু এটা আছে। সো ফার্স্টে এইটা কল হয়েছে, রাইট? জাভাস্ক্রিপ্ট করবে কি, যেই কল হয়েছে এই ভ্যালুগুলোকে এখানে পাঠিয়ে দিয়ে সেইটাকে ফার্স্টে প্রিন্ট করে ফেলবে, তারপরে ইনস্ট্যান্টলি সেখান থেকে বেরিয়ে আসবে। বেরিয়ে এসে সে যে জায়গাটায় ছিল সেখানে আবার চলে আসবে, চলে এসে পরের লাইন console.log এক্সিকিউট করবে। দিস ইজ দ্য এক্সিকিউশন প্রসিডিউর, কমন সেন্সই আমাদেরকে বলে। রিটার্ন কি করে, যদি এখানে একটা রিটার্ন থাকে তাহলে জাভাস্ক্রিপ্ট কি করবে, এর পরের লাইনে রিটার্ন 5ও করবে, কিন্তু এর পরেও যদি কিছু থাকে console.log ধরেন 6, ঠিক আছে, এরকমও যদি কিছু থাকে, জাভাস্ক্রিপ্ট এই console.log 6টা করবে না। আমরা যদি এখানে যাই, দেখেন জসিম ইজ স্লিপিং আর 4, এই দুইটা আছে। প্রথমে জসিম ইজ স্লিপিং, রিটার্ন 5 করে বের হয়ে এসছে, কিন্তু console.log 6 এই লাইনটা এখানে কোথাও নাই, এই লাইনে সে পৌঁছাই নাই, সেটা ইগনোর করেছে, কারণ এখানে রিটার্ন করে দেওয়া মানে বের হয়ে চলে যাও, এই ভ্যালুটা রিটার্ন করে তুমি বের হয়ে চলে যাও। দিস ইজ দ্য রুল। সো রিটার্ন এর পরে কখনোই কোনোদিন কিছু লিখবেন না, রিটার্ন শুড বি দ্য লাস্ট স্টেটমেন্ট। আবার রিটার্ন নাও দেওয়া যেতে পারে, না দিলে কি হবে সেটা আমি এখনই বলছি, আমি ওদের সিরিয়াল অনুযায়ী যাই, তাহলে বোঝাতে সুবিধা হবে। সো যেমন এখানে কি হয়েছে, একটা ফাংশন লেখা হয়েছে, সে বেসিক্যালি এ এবং বি দুইটা প্যারামিটার নিচ্ছে এবং রিটার্ন করছে এ ইন্টু বি, মানে এ এবং বি এর গুণফল রিটার্ন করছে। যখন কল করা হয়েছে, এই যে দেখেন, এই যে functions often compute a return value. The return value is returned back to the caller, যে কল করেছে তার কাছে রিটার্ন করে দেওয়া হয়। আচ্ছা, সো আমরা এই জিনিসটাই আসি, এই জিনিসটাই আমি আপনাদের কপি করে বোঝাই। আচ্ছা, সো এই কমেন্টগুলো একটু মুছে দেই, বিরক্তি লাগছে,
কারণ এগুলো আমরা বুঝতেই পারছি, এই কথা বাংলায় লেখার মানে হয় না। এই এখন দেখেন প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে, আপনারা ফার্স্টেই কোশ্চেন আসতে পারে ফাংশন পড়ে কেন, সেটাও আমি আসছি। এখান থেকেই পড়া শুরু করেন। ফাংশন, মাই ফাংশন এ বি রিটার্ন এ ইন্টু বি। সো এটা এমন একটা ফাংশন, বাংলায় সবসময় চিন্তা করবেন একটা ফাংশন দেখে সে কী করে, সে দুইটা ভ্যালু নেয় এবং সেটার গুণফল রিটার্ন করে দেয়। হ্যাঁ, সো যখন আমি 4 এবং 3 দিয়ে, আমি আপাতত আপনাদেরকে এই জিনিসটা আমি এখানেই লিখে দেখাই। এই ধরেন এইভাবেই আছে। সো যখন এটাকে কল করা হচ্ছে তখন দেখেন এক্স এর মধ্যে মাই ফাংশন রাখা হয়েছে। এর আগে কিন্তু আমরা কল করেছিলাম এইভাবে, রাইট? কিন্তু এখন আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে সেই ফাংশনটাকে কল করে দিয়েছি। তাতে কি হলো, জাভাস্ক্রিপ্ট ফার্স্টে এই দেখলো যে ও একটা ফাংশন ডিফাইন করেছে, আচ্ছা ঠিক আছে করছে, ভালো কথা। পরের লাইনে গেল, কিছুই সে করে নাই এখানে কিন্তু। এরপরে সে মাই ফাংশনকে কল হতে দেখেছে 4 এবং 3 দিয়ে। সে কি করবে, এই 4 এবং 3 এ এর ভ্যালু 4 করে দিবে, বি এর ভ্যালু 3 করে দিবে, ফাংশনের লোকাল ভ্যারিয়েবল এগুলো, এবং রিটার্ন করবে 4 এ ইন্টু বি, মানে 4 ইন্টু 3 মানে 12। মানে এই ফাংশনটা কল করলে ভ্যালুটা কি হবে, রিটার্ন হবে 12। সো যেটা আমরা এখান থেকে রিটার্ন করছি সেইটা কলারের কাছে চলে যায়, মানে এই ধরে নিতে পারেন এই জিনিসটা 12 দিয়ে রিপ্লেস হয়ে যাবে। ক্লিয়ার? সো সেই জন্যই যেহেতু লেট এক্স ইজ ইকুয়াল টু 12 বলা ছিল, তার মানে রিটার্ন যেটা করেছে সেটা ভ্যালু আকারে, তার মানে এই জিনিসটাকে, এই যে জিনিসটা, সেই জিনিসটা আসলে রিটার্ন করছে কি, আসলে এই জিনিসটার মানে হচ্ছে জাভাস্ক্রিপ্টের কাছে ক্যালকুলেট করে কম্পিউট করে ভ্যালুটা হচ্ছে 12। সেইটাকে আমি এক্স এর মধ্যে সেভ করে ফেলেছি, দ্যাটস ইট। সো যদি কোনো ফাংশন কোনো ভ্যালু রিটার্ন করে সেটাকে আমরা কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোরও করতে পারবো। কিন্তু যদি এখানটায় রিটার্ন না থাকে, ঠিক আছে, ধরেন এই ফাংশনটা জাস্ট প্রিন্ট করার জন্য ধরেন এখানে আমি লিখেছি হ্যালো, ঠিক আছে, এই দিয়ে আমি এখানে এক্স এর মধ্যে মাই ফাংশন কল করে দিয়েছি, 4 এবং 3 পাঠিয়েছি। 4 এবং 3 এর কোনো ভ্যালুই নাই, কারণ এর ভিতরে সেটা ইউজই হয়নি। যাই পাঠাই না কেন সে অলওয়েজই console.log হ্যালো করে। সো আমরা স্ক্রিনে হ্যালো ঠিকই দেখতে পারবো, বাট আউটপুটটার দিকে একটু যদি আপনি তাকান, হ্যালো, কিন্তু এই যে এক্স, এখন যদি আমি console.log আমি যদি এক্স করি কি আসে একটু দেখি, আনডিফাইন্ড। ঠিক আছে, এর কারণ কি, এই ফাংশন, যে ফাংশনটা, সেই ফাংশনটা এখান থেকে কিছু রিটার্ন করেনি। তাহলে সে আনডিফাইন্ড কেন বলছে? কারণ আনডিফাইন্ড তো বলার কথা না, তাই না? আনডিফাইন্ড কিন্তু বলার কথা না, কারণ এটা তো কিছু থাকারই কথা না। আনডিফাইন্ড কিন্তু ইটসেলফ ইজ এ ভ্যালু। এর কারণটা হচ্ছে সেখান থেকে আমরা যেটা শিখে গেলাম, বাই ডিফল্ট যদি আমরা রিটার্ন না দেই, জাভাস্ক্রিপ্ট এখান থেকে অ্যাকচুয়ালি মানে ইমপ্লিসিটভাবে, পরোক্ষভাবে এই জিনিসটা রিটার্ন করেই দেয়। ঠিক আছে, সো আমরা যদি প্রোগ্রামাররা এখানে আনডিফাইন্ড না দেই, তাহলে জাভাস্ক্রিপ্ট একটা আনডিফাইন্ড করে বের হয়ে আসে ওখান থেকে। মানে সোজা কথা, তার নিয়ম হচ্ছে, তার প্রোগ্রামটা এমনভাবে লেখা আছে যে কিছু যদি রিটার্ন না করতে ভুলে যায় প্রোগ্রামার বা রিটার্ন না করে, লেটস গেট আউট অফ হিয়ার বাই অ্যাসাইনিং আনডিফাইন্ড, রিটার্ন করে দিবে আনডিফাইন্ড, দিয়ে সে বের হয়ে আসবে। সো তাকে কিছু একটা রিটার্ন করেই বের হতে হবে। সো যার কারণে এই ফাংশনটা কল করাতে আমরা এই ফাংশনটার রেজাল্ট পাচ্ছি আমরা আনডিফাইন্ড, সেটাই আনডিফাইন্ডটা এক্স এর মধ্যে ঢুকে যাচ্ছে, যার কারণে console.log x করলে এই জায়গাটায় আমরা আনডিফাইন্ড পাচ্ছি। ঠিক আছে, সো আশা করি বেসিকটুকু বুঝতে পেরেছেন। এবার দেখে আসি যেখানে কোনো কিছু বাদ দিলাম কিনা। ওয়াই ফাংশনস ইউ ক্যান রিউজ কোড, আমরা অলরেডি দেখলাম যে একই স্লিপ ফাংশন আমরা রহিম, করিম, জসিমের জন্য ব্যবহার করতে পারছিলাম। ইউ ক্যান ইউজ দ্য সেম কোড মেনি টাইমস, ওই কথাটাই বারবার বলছি। এবং এখানে দেখেন একটা এক্সাম্পল বলা আছে যে ফারেনহাইট বলে একটা জিনিস প্যারামিটারে পাস করা হয়েছে এবং রিটার্ন করা হয়েছে, এটাকে সেলসিয়াসে কনভার্ট করা হয়েছে। 2 সেলসিয়াস নামে একটা ফাংশন লেখা হয়েছে। সো এবং ফারেনহাইট যে টেম্পারেচারটা সেটাকে ইনপুট নেওয়া হয়েছে ফাংশনের, এটাকে ফাংশনের ইনপুটও বলা হয়। সো তারপরে জাস্ট ডকুমেন্টের ইনার HTML এর মধ্যে 2 সেলসিয়াস ফাংশন কল করে দেওয়া হয়েছে 77 ফারেনহাইট টেম্পারেচার দিয়ে। এটা এখানে যাচ্ছে, সেলসিয়াস ভ্যালুটা রিটার্ন করছে। সো সেই রিটার্ন ভ্যালুটা ইনার HTML এর মধ্যে বসে যাচ্ছে, কারণ এখান থেকে রিটার্ন করা হয়েছে। সো একটা ফাংশন সে যেটা রিটার্ন করছে সেইটাই এখানে কিন্তু চলে আসছে। ক্লিয়ার? খুবই সিম্পল একটা ব্যাপার, একটু মাথাটা ঠান্ডা করে 2-1বার দেখলেই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তারপরে কি, এই যে এই অপারেটরটা প্যারান্থেসিসটা ইনভোকস দ্য ফাংশন, সেটা আমরা অলরেডি দেখলাম যে আমরা ইনভোক করতে গেলে যদি আপনি এভাবে লেখেন, এই যে যদি আপনি এই চিহ্নটা না দেন, এই যে অ্যাক্সেসিং এ ফাংশন উইদাউট এত উইল রিটার্ন দ্য ফাংশন অবজেক্ট ইনস্টেড অফ দ্য ফাংশন রেজাল্ট। ওকে, যেহেতু সে মানে এই কথাটা বলেই ফেলেছে তাহলে বলি। ধরেন আপনি এদের এক্সাম্পল বাদ দেন, ধরেন আপনি এই জায়গাটায়
মাই ফাংশন 4 3 তো ধরেন আপনি এই জায়গাটায় কি বলেছে, আচ্ছা আমরা তো এই ফাংশনটাকে কল করেছি 4 আর 3 দিয়ে, রাইট? সো ধরেন আপনি এরকম কিছু করলেন না, আপনি শুধুমাত্র মাই ফাংশন এইটুকু দিয়ে রাখলেন, কোনো এরর দিবে না। কিন্তু আপনি এখন খেয়াল করেন এক্স এর ভ্যালু কি আসে, ফাংশন বডিটাই দিয়ে দিয়েছে। দেখেন এক্স ইজুকালটা আপনি মাই ফাংশন বলেছেন, এটা হচ্ছে ফাংশনের বডি বলা হয় এটাকে, শরীর, হ্যাঁ, এটা ফাংশনের নাম। সো সে এই পুরো বডিটাই দিয়ে দিয়েছে। দেখেন ফাংশন এবি কনসোল ডট যা আছে সব দিয়ে দিয়েছে। এটা আমরা কনসোলে দেখছি বলে এরকম দেখাচ্ছে, বাট এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা অবজেক্ট। হ্যাঁ, আমরা যে অবজেক্ট ডাটা টাইপ দেখেছি না, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের সবচেয়ে পাওয়ারফুল ডাটা টাইপ। জাভাস্ক্রিপ্টের সব কিছুই আসলে অবজেক্ট। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টে আমরা যা দেখি, ইনফ্যাক্ট আমরা একসময় আবিষ্কার করবো জাভাস্ক্রিপ্টের স্ট্রিং যেটা, সেটাও আসলে অবজেক্ট। ঠিক আছে, সো যদিও ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে, বাট ইন এ সেন্স দেখবো যে আমরা একটা সময় গিয়ে মনে হবে স্ট্রিংয়ের মধ্যেও অবজেক্টের বৈশিষ্ট্য আছে। সো কারণ কি, আমরা দেখে ফেলেছি যে অবজেক্ট হচ্ছে খুব পাওয়ারফুল, কারণ অবজেক্টের মধ্যে আমরা একটা যে কোনো বস্তুকে তার সমস্ত বৈশিষ্ট্য সহ নেম ভ্যালু পেয়ার আকারে অবজেক্টের মধ্যে ঢুকিয়ে দিতে পারি, ডেটাবেজের মতো। হ্যাঁ, তো সমস্ত তথ্য একটা বিশাল অবজেক্টের মধ্যে আমরা ঢুকিয়ে রাখতে পারি। সো অনেক ইনফরমেশন সেটার মধ্যে রাখা যায়, অন্য ডেটা টাইপ অবজেক্টের প্রপার্টির মধ্যে রাখা যায়। এসব কারণে অবজেক্ট হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল, এবং জাভাস্ক্রিপ্টে সব কিছুই আসলে অবজেক্ট। এই ফাংশনটাও একটা অবজেক্ট আসলে। সো ফাংশনটাকে তৈরি করা হয়েছে, ফাংশন তো কোনো ডেটা টাইপ না, তাহলে ফাংশনকে তৈরি করেছে কি করে জাভাস্ক্রিপ্ট? তৈরি করেছে অবজেক্ট দিয়ে। ঠিক আছে, সেটা আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। তো এই হচ্ছে, আপনারা আশা করি এটুকু বুঝতে পেরেছেন। ফাংশনস ইউজড অ্যাজ ভ্যারিয়েবল ভ্যালুজ। আচ্ছা, ফাংশনস ক্যান বি ইউজড দ্য সেম ওয়ে অ্যাজ ইউ ইউজ ভ্যারিয়েবলস ইন অল টাইপস অফ ফর্মুলাস, অ্যাসাইনমেন্টস অ্যান্ড ক্যালকুলেশনস। মানে আমরা যেভাবে ভ্যারিয়েবল ইউজ করেছি, ফাংশন ঠিক সেইভাবেই ইউজ করা যায়। যেমন এই যে আমরা অলরেডি দেখেছি লেট এক্স ইজুকাল টু, আমরা জানি লেট এক্স ইজুকাল টু ওয়াই নামে একটা ভ্যারিয়েবল আমরা অ্যাসাইন করতে পারি। সো আবার একটা ফাংশনও এভাবে অ্যাসাইন করে দিতে পারি। ঠিক আছে, লেট টেক্সট ইজুকাল টু দ্য টেম্পারেচার ইজ, আমরা এখানে একটা স্ট্রিং কনক্যাটিনেট করেছি যে প্লাস সাইন দিয়ে। এক্স হচ্ছে কি, দেখেন লেট এক্স 2 সেলসিয়াস 77, সে আলটিমেটলি রিটার্ন করে ফারেনহাইট একটা টেম্পারেচার, সেটা এক্স এর মধ্যে গেল। তারপরে টেক্সট নামে আমি আরেকটা ভ্যারিয়েবল নিয়েছি, সেইটা তাহলে এখানে কি হবে, দ্য টেম্পারেচার ইজ প্লাস তারপরে এক্স। এক্স মানে কি, এক্স মানে ওই ফারেনহাইট, এই ফাংশনের যে রেজাল্টটা সেটা এক্স এর মধ্যে আছে, সেই রেজাল্টটা এখানে বসে যাবে স্ট্রিং আকারে, প্লাস এত সেলসিয়াস। সো আলটিমেটলি দাঁড়াবে কি, দ্য টেম্পারেচার ইজ এত সেলসিয়াস। ঠিক আছে, আচ্ছা, তারপর ইউ ক্যান ইউজ দ্য ফাংশন ডিরেক্টলি অ্যাজ এ ভ্যারিয়েবল ভ্যালু। আমরা এরকম আলাদা একটা ভ্যারিয়েবলের মধ্যে সেভ না করে আমরা চাইলে ডিরেক্টলি এই জায়গাটায়ও কল করে দিতে পারি। ক্লিয়ার? তো ফাংশন কতটা বেশি পাওয়ারফুল সেটা অলরেডি আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, সো ফাংশনকে একটা ভ্যারিয়েবলের মতো চিন্তা করবেন জাভাস্ক্রিপ্টে। সবার আগে মাথাটা এইভাবে চিন্তা করবেন জাভাস্ক্রিপ্টে। জাভাস্ক্রিপ্টে হাউ ইউ আর থিঙ্কিং রাইট ফ্রম দ্য বিগিনিং, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো যদি জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনার প্রোগ্রামিংয়ে হাতেখড়ি হয়, তাহলে আপনার জন্য লাইফ ইজি এই ক্ষেত্রে, যদি জাভাস্ক্রিপ্ট নিয়ে চলতে চান। কিন্তু যদি অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে আসেন, তখনই আপনার মধ্যে মাইন্ডসেট তৈরি হবে, মেলাতে চেষ্টা করবেন ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এরকম, এইটাতে এরকম কেন, তখনই কনফিউশনটা তৈরি হয়। সো কিছু বেনিফিট পায় যারা একদম জাভাস্ক্রিপ্ট দিয়ে শুরু করে। হ্যাঁ, তো যারা আবার অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করে, তারা আবার অন্যান্য কিছু জায়গায় বেনিফিট পায়। সো এখানে কেউই আসলে উইনার না, আসল ব্যাপারটা হচ্ছে সবই জানতে হবে। সো এনিওয়েজ, সো আশা করি এটুকু আমরা বুঝতে পেরেছি যে জাভাস্ক্রিপ্টকে জাস্ট মাথার মধ্যে ঢুকিয়ে নেন, একটা ভ্যারিয়েবল যেভাবে কাজ করে সেইভাবেই জাভাস্ক্রিপ্টে ফাংশনও কাজ করে। আচ্ছা, লোকাল ভ্যারিয়েবলস। ভ্যারিয়েবলস ডিক্লেয়ার্ড উইদিন আ জাভাস্ক্রিপ্ট ফাংশন বিকাম লোকাল টু দ্য ফাংশন। কি বলেছে, আমরা যখন এই ফাংশন, এটা আমি অলরেডি আপনাদেরকে বলেছি, এটাকে বলা হয় ফাংশন স্কোপ। সো এর মধ্যে যখন আমি একটা ভ্যারিয়েবল লিখছি, সেটা আমি যদি লেট দিয়ে লিখি অথবা ওয়ার্ড দিয়ে লিখি, বোথ ক্ষেত্রে সেটা ফাংশনের স্কোপটি হয়ে যাবে। হ্যাঁ, কি বলেছে দেখেন, সুন্দর করে বলেছে, একটা ফাংশনের মধ্যে লেট কার নেম ভলভো দেওয়া হয়েছে, সেই কার নেমটা আমি এই ফাংশনের মধ্যে আমি অ্যাক্সেস করতে পারবো, বাট এই ফাংশনের বাইরে কার নেম ইউজ করা যাবে না, আগেও কার নেম ইউজ করা যাবে না। এবং এটা যদি ভার্ড দিয়ে লেখেন তাও একই কাহিনী। হ্যাঁ, যদি আমরা একটু এক্সাম্পলটায় একটু ট্রাই মি দেখি। আচ্ছা, এটা আপনাদের জন্য অনেক কমপ্লেক্স মনে হতে পারে। আমি একটা কাজ করি, আমি এই ফাংশনটা এখানে নিয়ে যাই আমাদের কোড এডিটরে, এবং আমি এখানে লিখলাম, হ্যাঁ, যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, এইসব কমেন্ট সরিয়ে দিলাম, আমি একটা ফাংশন লিখেছি, রাইট? সো এখানে আমি কার নেম নামে একটা দিয়েছি, এবং এখানে ধরেন আমি console.log দিলাম, ধরেন কার নেম। ওকে,
আচ্ছা, এখন এই ফাংশন তো কিছু প্রিন্ট করবে না, সো তাকে তো কল করতে হবে, সো তাকে আগে কল করে রাখি। ফাইন, সো তাকে আমি কল করলাম, তাহলে তার এটা প্রিন্ট করার কথা। আচ্ছা, কিন্তু এখন ধরেন এখানে তো আমি লেট কার নেম দিয়েছি, রাইট? সো এখন আমরা জানি যে কনসোল ডট লগ, যদি আমি এই জায়গাটায়, আচ্ছা আমি এটা পরে দিই, এই কনসোল ডট লগ সেইটা যদি আমি এইখানে কার নেম দিই, তাহলে কি হয় দেখেন, প্রথমবারে ভলভো এসছে, সেটা হচ্ছে এই ফাংশনের রেজাল্ট। কারণ এই ফাংশন যখন কল হয়েছে তখন সে ফাংশনের দুনিয়ায় চলে গেছে। ফাংশনের দুনিয়ার মধ্যে ফাংশনের কাজটুকু সে সেপারেট একটা ঘরে বসে ধরেন করছে, এভাবে চিন্তা করেন। আপনার এই পুরা ফাইলটা হচ্ছে একটা বাসা, এই ফাংশনটা আছে আরেকটা ঘরে। সো আপনি শুধু ওই ঘরের একটা মানুষকে নাম ধরে কল করেছেন, করে দিলে তারপরে ওই ঘরে চলে গেছে, এই মানে ওই ফাংশন ওই ঘরে ঢুকে গেছে, জাভাস্ক্রিপ্ট ঢুকে ওই ঘরের কাজ কারবার করে তাদের সাথে একটু গুপসুপ করে এইখান থেকে যে রেজাল্টটা, সেই রেজাল্টটা খালি আপনার কাছে পাঠিয়ে দেয় সে, ফাইনালি আর কিছু না। সো এর ভিতরের অ্যাক্সেসটা এদের কাছে নাই। সো যার কারণে এই কার নেম এখানটায় বাইরে অ্যাক্সেসেবল না। সো প্রথমবারের এই মাই ফাংশন কলে এই ফাংশন বডির কাজগুলো হচ্ছে, কিন্তু এই কনসোল ডট লগ লাইনে যখন যাচ্ছে তখন এই কার নেমটা প্রিন্ট হচ্ছে না। কিভাবে বুঝবো যে 8 নম্বর লাইনেই প্রবলেম হচ্ছে? এখানে বলাই আছে দেখেন 8 নম্বর লাইন। সো 8 নম্বর লাইনে কার নেম বলে কিছু নাই। একইভাবে এই জিনিসটা আপনারা মনে করতে পারেন ভার দিলেই তো হয়ে যায়, তাহলে ভার দিলেও একই কথা, কারণ আমি বলেছিলাম ভার কিন্তু ফাংশন স্কোপড এবং গ্লোবাল স্কোপড। সো ভারও এই ক্ষেত্রে একই কাজ করবে, কারণ ফাংশনের মধ্যে এই ভারের দুনিয়া এইটুকুর মধ্যেই, ঠিক আছে? সো এটা যদি আমরা এখন কল করি, একই কাহিনী থেকে যাবে, চেঞ্জ হবে না। কিন্তু যদি আপনি বাইরে একই কার নেম নামে আপনি একটা ধরেন দিলেন BMW, হ্যাঁ, এই, তাহলে এবার আপনার এরর চলে যাবে। এইটা ভলভো, এটা BMW, ক্লিয়ার স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে। দুইটার নাম এক হলেও কার নেম ভ্যারিয়েবলের নাম একই, ভিতরের এইটা ভলভো আর বাইরের এটা BMW। আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, সো এটা আপনারা অবশ্যই গো থ্রু করবেন, এই কনসেপ্টগুলো খুবই জরুরি, বেসিক একেবারে। Since local variables are only recognized inside their functions, শুধুমাত্র ফাংশনের মধ্যেই যেহেতু তারা রিকগনাইজড, ভ্যারিয়েবলস উইথ দ্য সেম নেম ক্যান বি ইউজড ইন ডিফারেন্ট ফাংশনস। হ্যাঁ, সো তার মানে আমরা চাইলে আমাদের বিভিন্ন ফাংশনে, যেহেতু এই নামটা প্রবলেম করছে না ফাংশনের মধ্যে, তার দুনিয়া এখানেই থাকছে, সো অন্যান্য ফাংশনের মধ্যে আমার যদি এই মাই ফাংশনের মতো আমার যদি আরেকটা ফাংশন থাকে, মাই ফাংশন 2 ধরেন, হ্যাঁ, সেখানেও আমি চাইলে কার নেম নামে একটা ভ্যালু ইউজ করতে পারবো, বিকজ আমার এই দুনিয়া আলাদা। এই দেখে আমি বন্ধ করে আপনাদেরকে দেখাচ্ছি, এই দুনিয়া আলাদা, এই দুনিয়া আলাদা, আবার বাইরের দুনিয়াটাও আলাদা। কত বিউটিফুল না? পারফেক্ট। সো আমি বাংলা ভাষায় আপনাদেরকে কিন্তু প্রোগ্রামিংয়ের মতো করে বোঝাচ্ছি না, বাংলা ভাষায় বোঝানোর চেষ্টা করছি যেন কমন সেন্স দিয়ে ম্যাক্সিমাম জিনিস গ্র্যাব করে ফেলা যায়, তাহলে মনে কম রাখা লাগবে, মাথায় ঢুকবে বেশি। ঠিক আছে, সো এটা গেল। এরপরে কিছু এক্সারসাইজ আছে, যাই হোক এটা আপনারা ট্রাই করতে পারেন। সো আর এছাড়া তো আমি বলেই রেখেছি যে আমার যে বিভিন্ন টিউটোরিয়ালগুলো যাচ্ছে একটার পর একটা, এই আপনারা ভিডিও ডেসক্রিপশনে চেক করবেন, বিভিন্ন সময় কুইজ অ্যাভেলেবল হতে পারে, সো সেগুলো আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারেন। সো ফাংশন সম্পর্কে একটা ডিটেল ধারণা আপনাদেরকে দিয়ে দিলাম, ডিটেল বলবো না, এটা ওভারভিউ ছিল, কিছুই না আসলে শিখিয়েছি, বাট বেসিক ফান্ডামেন্টালটা দেওয়ার চেষ্টা করলাম। সো আশা করি টিউটোরিয়ালটা আপনাদের উপকারে এসছে। এরপরে আমরা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে জানবো পরের টিউটোরিয়ালে, সেটা হচ্ছে অবজেক্টের ওভারভিউ নেব।